বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিলের সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আগের মতোই আজ আমি দাঁড়িয়েছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের টেন্সের ধারাবাহিকভাবে দুটি টেন্স, একটি হলো পাস্ট ইনডিফিনিট এবং অন্যটি পাস্ট কন্টিনিউয়াস। তোমরা তোমাদের যে প্রথম পত্রের যে লেসনগুলি আছে সেগুলি আমি পড়াবো কবে? ইনশাল্লাহ ঈদের পরে, কারণ ঈদের আগে এটি আমার লাস্ট ক্লাস। কেন প্রথম পত্র পরে পড়াবো? কারণ টেন্সের ধারাবাহিকভাবে পড়াতে গিয়ে ধারাবাহিকতা রাখার জন্য টেন্সগুলিকে আবার পরপর পড়াতে হয়েছে। আজ আমি তোমাদেরকে টেন্স পড়াবো, আগেও বললাম। অনেকেই এই টেন্স সম্পর্কে, বিষয় সম্পর্কে আগেই তোমরা জানো। আমি কি করব? শুধু তোমাদেরকে ওই জানা বিষয়টাকে স্মরণ করিয়ে দেব। এই প্রসঙ্গে একটি কথা বলি, যখন এক ইংরেজ এবং আর এক ইংরেজের সাথে কথা বলে, যে শ্রোতাকে বক্তা অর্থাৎ যে কথা বলতে থাকে সে কিছুক্ষণ পরপর বলে ইউ নো। কিছুক্ষণ কথা বলার পরই বক্তা শ্রোতাকে বলে ইউ নো। তার মানে কি? বক্তা শ্রোতাকে যে কথাগুলি বলছে, বক্তা বলতে থাকে যে শ্রোতা তুমিও এই বিষয়গুলি জানো, আমি বলছি মাত্র। কেন বলে? যে বক্তার কথাগুলি যে শুনছে তাকে সমীহ করার জন্য এই কথাগুলি ইউ নো বারবার বলতে থাকে। যাই হোক, যা কিছু ভালো, যা কিছু সুন্দর আমরা শিখে নেব সারা জীবনের জন্য। এখন আমি তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে পড়াবো। তোমরা বোর্ডের দিকে যদি তাকাও, সরি পাস্ট ইনডিফিনিট সম্পর্কে পড়াবো। বোর্ডের দিকে যদি তাকাও, প্রথমেই আছে সংজ্ঞা, অর্থাৎ তাকে বলে। সংজ্ঞাটা কি? অতীতকালে কোনো কাজ সাধারণভাবে সংগঠিত হইলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। ব্যাপারটা কি সোজা বিষয়। অতীতকালে কোনো কাজ একদম সাধারণভাবে সংগঠিত হইলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। উদাহরণ দেখো, আমি বাড়ি গিয়েছিলাম। ফার্স্ট পারসন দিয়ে, তারপর সেকেন্ড পারসন দিয়ে দেখো তুমি ভাত খেয়েছি। থার্ড পারসন দিয়ে দেখো সে বইটি পড়েছিল। ক্রিয়ার শেষে কি আছে? প্রত্যয় হিসেবে ছিলাম, ছিলে, ল, এগুলি আছে। অর্থাৎ কোনো বাক্য তুমি বাংলা বাক্য দেখার পরে সেখানে যদি ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি থাকে, তাহলে বুঝতে হবে বাংলা বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সেই কথাটাই আমি বোঝার উপায়ে এখানে লিখেছি। দেখো, বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি থাকবে। কেমন? এরপরে আসে গঠন প্রণালী। আমি আগেই বলেছি, যে কোনো অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে গঠন প্রণালীতে প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে আসবে ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের দ্বিতীয় রূপ বা V2, শেষে আসবে বাকি অংশ। যেমন আমি যদি বলি আমি বাড়ি গিয়েছিলাম, ইংরেজি কী হবে? আমির পরিবর্তে হবে আই, তারপরে ভার। গিয়েছিলাম কী হবে? গোয়ের দ্বিতীয় রূপ ওয়েন্ট, আই ওয়েন্ট। বাড়ি ইংরেজি কি? হোম। তারপরেরটা আছে তুমি ভাত খেয়েছিলে।
ইউ ইউ ইটের দ্বিতীয় পদ বা ভেটু এইট এটি রাইট, আমি ভাত খেয়েছি। সে বইটি পড়েছিল। হি read the book, read it, past tense read এবং past participle read, বানান এক কিন্তু past tense বা past participle উচ্চারণটা read থেকে আলাদা, সেটা কি read। সে বইটি পড়েছিল, ইংরেজি কী হবে? he read the book। এখন প্রশ্ন আসে যে সর্বদাই কি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য হবে? না, এখানে না বোধক বাক্য হতে পারে, ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হতে পারে। না বোধকের ইংরেজি কি? নেগেটিভ। তাহলে হা বোধকের ইংরেজি কি? অ্যাফার্মেটিভ। এরা কারা? অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এরা কারা? এরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি ভাগ। বুঝতে পেরেছ? এখন বাক্যটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে স্ট্রাকচার বা গঠনটা কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার বলি সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। যদি বাক্যটি নেগেটিভ বা নাবোধক হয়, কেমন? এখন এই ডিড নটটা কি? এই ডিড নটটা অক্সিলিয়ারি ভার্ব। আমি বানানটা একটু বলে দিই। AUXI LIARY, AUXI LIARY অক্সিলিয়ারি ভার্ব। তোমাদের মনে আছে কি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা ডু নট বা ডাজ নট ব্যবহার করেছিলাম নেগেটিভ বাক্যে। এখানে কিন্তু আমরা ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করেছি এবং সেটা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। তাহলে দেখা গেল ডু প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে এবং ডু বা ডাজ প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে এবং অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও কাজ করে। একইভাবে ডিড প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে এবং অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও কাজ করে। কেমন? আমি সেখানে যাই নাই, ইংরেজিটা কী হবে? আই ডিড নট গো দেয়ার। একটি খেয়াল করার বিষয়, ডিড নটের কিন্তু ভার্বের ডিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। আমি যদি একটু বড় করে বলি, ডু ডাজ বা ডিড এর যে কোনো একটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 ব্যবহৃত হবে। এরপরে আসে 3 নম্বর গঠন প্রণালীটা। দেখো, যদি বাক্যটি ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ বানানটা কি? INTE ডবল আরও GATIB। তবে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কী হবে? প্রথমে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে ভার্বের আগে যেটা বলেছি প্রেজেন্ট ফর্ম আসবে, তারপরে আসবে বাকি অংশ এবং সবশেষে আসবে প্রশ্নবোধক চিহ্ন বা ইংরেজিতে নোট অফ ইন্টারোগেশন আসবে। তুমি কি সেখানে গিয়েছো? ইংরেজিটা কি হবে? ডিড ইউ গো দেয়ার? আবার বলি, তুমি কি সেখানে গিয়েছিলে? ইংরেজিটা কি হবে? ডিড ইউ গো দেয়ার। এখন প্রশ্ন আসে যে কোনো বাক্য নেগেটিভ ইন্টারোগেটিভ হতে পারে কি না? পারে। সেটা কিভাবে? তুমি কি গতদিন কাজটি করেছিলে না? তুমি কি গতদিন কাজটি করেছিলে না? সেক্ষেত্রে শুরুটা কিভাবে হবে? ডিডেন্ট ইউ।
ডিডের সাথে নেগেটিভ প্রকাশ করার জন্য ডিডের সাথে নট সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হবে। ডিডেন্ট ইউ ডু দি ওয়ার্ক ইয়েস্টারডে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ডিডেন্ট ইউ ডু দি ওয়ার্ক ইয়েস্টারডে, এখানে প্রথম ডিডটা অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, দ্বিতীয় ডুটা প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া হিসেবে কাজ করবে। এই মোটামুটি স্বল্প পরিসরে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি তোমরা ক্লাসে যখন পড়াবো আরও বিস্তারিত আলোচনা হবে, আরও বেশি করে জানতে পারবে। এরপরে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে স্বল্প পরিসরে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলার আগে আমি শুধুমাত্র কন্টিনিউয়াস শব্দটার সম্পর্কে দু একটি কথা বলতে চাই। কন্টিনিউয়াস শব্দটির অর্থটা কি? আসলে যা চলছে, বা সাধু ভাষায় যদি বলো তাহলে চলিতেছে, আর চলিত ভাষায় বললে চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? বর্তমানে যেটা চলছে বা চলিতেছে। আর পাস্ট কন্টিনিউয়াসটা কি? এটাও চলিতেছে, কিন্তু কখন? অতীতকালে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের ভিতরে পার্থক্যটুকু এখানে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানকালে চলিতেছে, আর পাস্ট কন্টিনিউয়াস অতীতকালে চলিতেছিল। অতীতকালে হবে বিষয়টি। আমি সেই আবার একই কথা, প্রথমেই সংজ্ঞায় আসি। অতীতকালে কোনো কাজ চলিতেছিল এই রূপ বুঝাইবে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার একটু বলি, অতীতকালে কোনো কাজ চলিতেছিল এই রূপ বুঝাইলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ কয়টি দেখো। আমি বাড়ি যাইতেছিলাম, শেষে কি আছে? তেছিলাম। তুমি তখন একটি বই পড়িতেছিলে, শেষে কি আছে? তেছিলে। সে ঘুমাইতেছিল, শেষে কি আছে? তেছিল। বোঝার উপায়টা কি? বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে এবং তেছিলই থাকবে। বাংলা ক্রিয়ার একটা বাংলা বাক্য দেখলে কীভাবে বোঝা যাবে? বাংলা ক্রিয়ার শেষে যদি তেছিলাম, তেছিলে বা এবং তেছিল থাকে, তবে বোঝা যাবে যেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এর গঠন প্রণালীটা কি একটু লিখি। তোমরা সবাই খেয়াল করো, গঠন প্রণালীটা কি? সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, এরপরে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাথে আইএনজি, শেষে বাকি অংশ। এই ওয়াজ অথবা ওয়ার এটি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে। কি বললাম? এই ওয়াজ অথবা ওয়ার অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে কাজ করে। অক্সিলিয়ারি ভার্বের আরেকটি নাম আছে হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের আরেকটি নাম কি? হেল্পিং ভার্ব। তাহলে যদি আমি উদাহরণ কয়টি ইংরেজিতে পরিণত করে কি দাঁড়ায়? আমি বাড়ি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং হোম। তুমি তখন একটি বই পড়িতেছিলে, ইউ ওয়ার, ইউ এর পরে কিন্তু ওয়ার, রিডিং এ বুক। সে ঘুমাইতেছিল, হি ওয়াজ স্লিপিং। আশা করি বুঝতে পেরেছ। এই মোটামুটি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অল্প পরিসরে বর্ণনা। আমি তোমাদের টেন্সের উপরে আরেকটি ক্লাস নিব, সেটি ঈদের ছুটির পরে, এবং তা আর দুটি টেন্স পড়াবো। সেটা
ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। তারপরে তোমাদের যে প্রথম পত্রের বিভিন্ন লেসন ভিত্তিক যে প্যাসেজগুলি আসে সেগুলির উপরে আমি পরপর কয়েকটি ক্লাস নেব। আরেকটি কথা আগেই বলেছিলাম, তোমাদের যে কম্পোজিশন অংশ যে পড়াটা প্রতি সপ্তাহে আমি তোমাদের শ্রেণী শিক্ষকের মহোদয়ের কাছে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিই এবং তিনি তোমাদেরকে প্রতি সপ্তাহের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পড়াটা দিয়ে দেন। সেই পড়াটা আশা করি তোমরা পড়েছ, যাদের কিছু কিছু বাকি আছে পড়ে শেষ করে ফেলো। আর আমি আবার যখন ঈদের পরে ক্লাস হবে প্রথম পত্রের ক্লাস নেব এবং সেখানে প্রথম পত্র সহ দ্বিতীয় পত্রের কম্পোজিশন অংশ বা সহজ কথায় মুখস্থ বিষয়ের পড়াটাও আমি প্রতি সপ্তাহে আমার 2 দিনের ক্লাসে দিতে থাকবো। তোমরা পড়ে মুখস্থ করে ফেলবে। আশা করি যদি রেগুলার ক্লাস যখন শুরু হবে আমি হঠাৎ করে পরীক্ষা নিয়ে নিব। এখন তোমাদের একটু বাড়ির কাজ দেবে, একটু লিখে নাও। সেটি হলো কি, রাইট দি ফলোইং সেন্টেন্সেস। নাম্বার 1, রিড ব্র্যাকেটে ডু দি ওয়ার্ক ইয়েস্টারডে। নাম্বার 2, ডিড ইউ গো দেয়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 3, দি ম্যাঙ্গো জয় ব্র্যাকেটে ইট বাই দেন। নাম্বার 4, হি ওয়াজ ব্র্যাকেটে রিড এ বুক দেন। নাম্বার 5, আই ব্র্যাকেটে গো টু কক্সবাজার লাস্ট ডে। ছোট্ট একটি কথা বলি, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এই ধরনের অতীত নির্দেশক অর্থাৎ যে শব্দগুলি অতীতকে বলে দেয় এই ধরনের শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। রিরাইট সম্পর্কে আমি যখন তোমাদের রেগুলার ক্লাসে বা উপরের ক্লাসে পড়াবো তখন এই বিষয়গুলি আরও পরিষ্কার সম্পর্কে জানতে পারবে, অথবা রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তোমরা কি করবে, হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে হোমওয়ার্কের উপরে নাম, রোল, শাখা লিখবে, সেটা ছবি নিবে এবং এই ভিডিওটার কমেন্টসে গিয়ে তোমার হোমওয়ার্কের ছবিটা আপলোড করে দিবে। ভিডিওটা যেদিন দেখবে তা থেকে 2 দিনের ভিতরে, কেমন? আর তোমরা আরেকটা ব্যাপার আমি একটু বলি যে হোমওয়ার্ক অবশ্যই পাঠাবে, অত্যন্ত জরুরি। তবে আরেকটু কথা বলি, তোমাদের একটু সুনামের কথা আমি শুনেছি যে তোমরা 6 ছেলেমেয়েরা অনেক সাড়া দিচ্ছ এই ক্লাসে এবং তোমাদের অন্যান্য ক্লাসেরও অনেক সাড়া দিচ্ছ আমি জানতে পেরেছি। কর্তৃপক্ষের মাধ্যমে, আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি তোমরা অনেক সাড়া দিচ্ছ। তবে আরও আশা করি আরও ভালো করো। সামনে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকো, ঈদ মুবারক। সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।